হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্রেশ। আমি কলকাতার একটু দূরে রামনগর থাকি। আজ আমি তোমাদেরকে 1 বছর আগে ঘটে যাওয়া একটা গল্প বলবো। তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়েই। আমার নাম রুদ্রেশ, বয়স 22, লেখাপড়া প্রায় শেষের দিকে, আমাদের ছোট্ট পরিবার। আমি, আমার বাবা আর মা। বাবা একটা বাইরে চাকরি করে, 20 দিনের ছুটিতে বছরে একবার বাড়িতে আসে। আমার মা মোর বীণা দেবী, ডাক নাম বীণা, বয়স 38। মা আমাকে খুব আদর করে, পাশাপাশি বিশ্বাসও করে, তবে কিছু ব্যাপারে আমাকে অতিরিক্ত শাসন করে। যদিও আদর করে বেশি, আমি মাকে তবুও একটু বেশি ভয় পাই। মার অবসর সময় কাটে পাশের বাড়ির মনীষা মাসির সাথে। উনারা আজ প্রায় 1 যুগ ধরে আমাদের পাশে আছেন। মাসির ব্যাপারে পরে বলছি, তার আগে বাড়িটার বর্ণনা দেই। আমাদের আর মাসির বাড়ি পাশাপাশি। বাইরে থেকে মনে হয় এক পাঁচিলের ভেতর 2টা বাড়ি। আমাদের বাড়ির দক্ষিণে একটা পাঁচিল, তার উপরে মাসিদের বাড়ি। আমার ঘর একেবারে দক্ষিণে। আমার আর আমার ঘরের মাঝে একটা বাথরুম, যদিও আমাদের বাইরে একটা কোলতলা আছে। রান্নাঘর ও বাইরে 2টা ঘরের 3 পাশে পাঁচিল আর মাঝে 4 এর একটা গলির সামনে উঠোন। পাঁচিলগুলো মাটি থেকে 9 ফুট উঁচু। মাসিদের বাড়িটাও একই ধাঁচের। 2 বাড়ির মধ্যবর্তী দেয়ালে একটা গেট আছে, যেটা দিয়ে আমরা একে অপরের বাড়িতে যাই। এবার মাসির কথায় আসি। আগেই বলেছি উনার নাম মনীষ, আমার সমবয়সী। উনার একটা মেয়ে, যার বিয়ে হলো 1 বছর হলো, আর থাকে চেন্নাইতে স্বামীর সাথে। মেসো থাকে বাইরে। মাসি পুরো একা, সে জন্যই মার সাথে তার জমে ভালো। মাসি আমাকে মার মাথায় আদর করে, তবে আমি কখনই তাকে মা কিংবা মাসির চোখে দেখিনি। প্রথম যখন বইতে গল্প পড়েছিলাম, সেটি ছিল মাসিকে দেওয়ার গল্প। যে গল্পে মাসিটার বর্ণনার সাথে মনীষা মাসির বেশ মিল ছিল, সেই থেকে শুরু। মাসিকে আমার কল্পনায় একটা জগৎ তৈরি করলাম। মাসিকে দেখলেই আমার গায়ে কাঁপুনি উঠত। এমনিতেই আমার মাঝ বয়সী নারীদের প্রতি বেশ দুর্বলতা ছিল, তাই মাসির সৌন্দর্য আমার অবস্থা খারাপ করে দিত। কিন্তু মার প্রতি কোনো যৌন অনুভূতি নেই। কিন্তু মাসির গলার আওয়াজ শুনলেই আমার বুক কাঁপতে থাকে। পরে ভাবলাম, হয়তো নিজের মা বলে তেমনটা ভাবতে পারি না, যেমনটা মাসিকে নিয়ে ভাবি। আমি অনেকদিন ধরে ভাবছিলাম, যদি মাসিকে একা পাওয়া যেত। সেই সুযোগ চলে এল গত বছর মার্চের দিকে। কলকাতা থেকে খবর এল, আমার এক মাস্তুতো দিদির মেয়ের বিয়ে। আমাদেরকে নেমন্তন্ন করা হলো, কিন্তু আমার তখন পরীক্ষা চলছিল। এখনও 2টা পরীক্ষা বাকি। তো ঠিক হলো, মা যাবে, আমি থাকব। মাসিমা না আসা পর্যন্ত আমাদের বাড়িতে থাকবে, আমার দেখাশোনার জন্য। মাত্র 3-4 দিনের ব্যাপার। তোমার চলে গেল, আর আমিও তৈরি হতে লাগলাম আমার উকি মারার মিশন কমপ্লিট করার জন্য। আমি আমার ডিজিটাল ক্যামেরাটা রেডি রাখলাম। প্রথম 2 দিন পরীক্ষার জন্য এত ব্যস্ত ছিলাম যে কোনো কাজ করার উপায় ছিল না। পরের দিন দুপুরে আমি খেয়ে দেয়ে মাসিকে বাইরে যাবার নাম করে বেরোলাম মাসিমার ঘরে। একটু পর আমি আলতো করে গেট খুলে ঢুকলাম। তারপর আমার ঘরের দক্ষিণ পাশের গলি দিয়ে ঢুকে বাড়ির পিছনের গলি হয়ে উত্তর এমার ঘরের কাছে গেলাম। মার ঘরে 2টা জানালা, একটা উত্তরে আরেকটা পশ্চিমে। আমি পশ্চিমের জানলার নিচে বসে আছি। জানালার পাশেই খাট। আমি আস্তে করে উকি দিয়ে দেখি মাসি খাটে পা ছড়িয়ে শুয়ে আছে। মাসি দেখলাম মোবাইলটা নিয়ে কাকে যে কল করছে। একটু পর যা শুনলাম, হ্যালো বীণা, কি রে, কি খবর তোর? আজ সন্ধ্যায় রওনা হবে এই বলিস? কি রে, ভালো করে মাস্তি কর। আর হ্যাঁ শোন, কাল আসার পথে একটা অলিভ অয়েলের কৌটো আর 6-7 প্যাকেট মৌজা নিয়ে আসিস। আমার আর কি খবর বল, তুই নেই। আর তার ফলে দেহটা একেবারে চুপসে গেছে রে। তাড়াতাড়ি আয়, ওকে বাই। মাসির একটা শুনে আমি আর কি উকি মারা। আমার মাথা বনবন করে ঘুরতে লাগল। আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলাম, যেখান থেকে খুব নিরাপদে মার ঘরে উকি মারা যাবে। ভাবতে ভাবতে পেয়েও গেলাম। বাথরুমের উপরে একটু খালি জায়গা আছে, ওখানে উঠে হাঁটুপ টেনে দিলে বাহির থেকে কেউ বুঝতেই পারবে না আমি এর ভেতর আছি। আর ভেন্টিলেটর দিয়ে মার ঘরটাও পুরো দেখতে পারব। পশ্চিমে আরেকটা ভেন্টিলেটর আছে, যেটা দিয়ে হালকা বাতাস পাওয়া যাবে, তবে গরমে বেশ কষ্ট করতে হবে। তা হোক, অন্তত আসল ঘটনাটা তো জানতে হবে। আমি এবার তৈরি হতে লাগলাম। মা আসুক, তারপর দেখি কি করা যায়। আর যদি বেসিস কি হয় ব্যাপারটা, তাহলে গলির ওখান দিয়ে জানালা উকি দিতে হবে। আমি প্রস্তুত। মা আগের দিন সন্ধ্যা রওনা দিলেও পৌঁছল আজ দুপুরে। বাড়িতে ঢুকে আমাকে দেখে একটা হাসি দিল, তবে সেই হাসি দেখে বুঝতে পারলাম যে মা আমার অনেক ক্লান্ত।
মা তার ঘরে ঢুকল। আমিও পেছন পেছন গেলাম। মা হ্যান্ডব্যাগটা বিছানায় রেখে চুলের বাঁধন ছাড়তে ছাড়তে আমার টুকটাক খবরাখবর নিল। তারপর আমাকে বলল যে একটু মাসির সাথে দেখা করবে। এই বলে মাসির বাড়ির দিকে চলে গেল। আমি দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা লাগিয়ে মার ঘরে এসে হ্যান্ডব্যাগটা খুললাম। দেখলাম একটা ক্রিম প্যাকেট মজা, আমার দরকারি কিছু জিনিস। এবার পাশের চেনটা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। আমার মাকে আমি আজ পর্যন্ত কখনো এটা না পরা অবস্থায় দেখিনি। আর উনি কি না কলকাতা থেকে এসেছেন এটা না পরেই আমার মাথায় আর একটা প্রশ্ন জাগল, বা সেখানে 4 ঘন্টা লাগে, সেখানে এত দেরি হলো কেন? আমি ঠিক করলাম কোনো প্রশ্ন নয়, শুধু আড়াল থেকে দেখে যাব। আমি আমার ব্যাগটা আগের মতো রেখে চলে এলাম। দুপুরে খেয়ে দিয়ে ঘুম দিল। আমার মায়ের ঘুম খুবই কার, তাই আমি এই ফাঁকে আমার কাজ এগিয়ে নিতে চাইলাম। বাবার একটা পুরনো লুঙ্গি নিলাম, ভিডিও রেকর্ডারের ব্যাটারির চার্জ করলাম, আর একটা খালি বোতল জোগাড় করলাম। বিকেলে মা ঘুম থেকে উঠলে আমি মাকে বললাম যে আজ রাতে খেলা আছে। আমি আমার এক বন্ধুর বাড়িতে সবাই মিলে খেলা দেখব, তাই রাতে বাড়ি ফিরতে দেরি হবে। মা জিজ্ঞেস করল কত দেরি হবে। যেই আমি বললাম রাত 2টা কি 3টা, অমনি মার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মা হেসে বলল ঠিক আছে। তারপর মা মাসির বাড়িতে গেল, আর আমাকে বলল যাওয়ার আগে আমি যেন তালা লাগিয়ে যায়। আমি মাথা নেড়ে সাই দিলাম। কিছুক্ষণ পর আমিও বেরোলাম, তবে ডুপ্লিকেট চাবি সাথে নিয়ে। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এবার আমি আমার আস্তানা সাজাতে লাগলাম। বাথরুমের দরজার সামনে একটা স্টুল রেখে ওটার উপর দাঁড়িয়ে হাতটা সরিয়ে দিলাম। এরপর বাবার পুরনো লুঙ্গিটা, এক বোতল জল, একটা খালি বোতল মদের জন্য উপরে তুলে নিলাম। তারপর আমি উঠলাম, লুঙ্গিটা বিছিয়ে দিলাম। দেখলাম ভেন্টিলেটর দিয়ে আমার ঘরটা পুরো দেখা যাচ্ছে, আর খাটটা একদম ফেস টু ফেস পজিশনে। এবার আমি নেমে এলাম। আমার ঘরে একটা দরজা আছে যেটা দিয়ে উত্তর দিকে বের হওয়া যায়। দরজাটা এতদিন ভেতর থেকে তালা মারা ছিল। আজ দরজাটা লাগাব ভেবে আমি ভেতর থেকে তালা খুললাম, আর বাইরে দিয়ে লাগিয়ে দিলাম। আমার কাজ মোটামুটি শেষ। আমি এবার বেরলাম। রাত 9টার মা ফোন করতে আমি বাড়ি এসে খেয়ে নিলাম। মা বলল শোন, তোর মাসি আজ আমার সাথে থাকবে, তুই এসে দরজায় টোকা দিবি না, আগে আমাকে ফোন করবি, নইলে তোর মাসি ঘুমের ডিস্টার্ব হবে, বুঝেছিস? হ্যাঁ মা। আমি বেরোলাম তবে। হ্যাঁ যা। আমিও যাই, মনীষাকে ডেকে আনি। দুজন একসাথে বেরোলাম। মা মাসির বাড়িতে ঢুকতে আমি আমার ঘরের ভিতর দরজা দিয়ে ঢুকে ভিডিও রেকর্ড এটা নিয়ে ঘর থেকে বেরোলাম। চাবিটা নিয়েছি কি না দেখে নিয়ে আমি আমার ঘরে তালা মেরে স্টলে দাঁড়িয়ে বাথরুমের উপরে উঠে হাত টেনে দিলাম। ও হাফ ছেড়ে বাঁচলাম যে। বেশ গরম লাগছে, ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে। আজ বোধহয় বৃষ্টি হবে, কিন্তু মা এখনো আসছে না কেন? 10টা বাজে গেছে প্রায়। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকাতে লাগল। ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে। যাক, ভালোই হলো, গরমে কষ্ট করতে হবে না। এসব যখন ভাবছি তখনই গেট খোলার আওয়াজ পেলাম। মা আর মাসি আসছে। আমার বুক ধরফর করতে লাগল। ভেন্টিলেটরে চোখ রাখলাম। দরজা খুলে প্রথমে মা, তারপর মাসি ঢুকল। মা বলল চল আগে ফ্রেশ হয়ে আসি। ঠিকই বলছি সে, চলুন। মা আর মাসির মুখে সব শুনে আমার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হল। দুজন একসাথে বাথরুমে ঢুকল। প্রায় মিনিট 5 পর দুজন বেরোল এবং ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মা আর মাসি ঘরে ঢুকে দুজন দুপাশের জানালাটা লাগিয়ে দিল। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। মা বিছানা থেকে চাদরটা নামিয়ে একটা পুরনো চাদর বিছিয়ে দিল। তবে এবার যা ঘটল তাতে আমার বুক এতটাই ধরফর করতে লাগল যে মনে হলো আমি মারা যাব। মা বলল হ্যাঁ রে, দেখতো বারান্দার গেটে তালা লাগিয়েছে কি না। মাসি বাইরে গেল, আমার হার্টবিট চলাচল বেড়ে গেল। মাসি আবার ফিরে এসে বলল হ্যাঁ রে, লাগানো আছে। এটা বলেই চুলটা ছেড়ে দিল। মা এতক্ষণ কি যেন করছিল পেছন থেকে আমি ঠিক দেখতে পারছিলাম না। এবার ঘুরে দাঁড়াতে বুঝলাম কপালে বিরাট একটা সিঁদুরের টিপ, ওনাকে একটা নাকছাবি লাগিয়েছে। ওটা দেখে মাসি বলল কিরে, আজ বোধহয় একটু বেশি গরম হয়ে গেছিস। ব্যাপারটা কি শুনি? বিছানায় যা আগে, তারপর বুঝলি ব্যাপারটা কি। মাসি হেসে এবার সম্পূর্ণ হয়ে গেল। আমি স্বপ্ন দেখছি না তো? মাসির সোজা গিয়ে বিছানায় আতশোয়া হলো, খাটে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে যেন। মাসি এবার মাকে হাত ছোড় দি না। তোর হলো?
এখনো কাপড় ছাড়িসনি? তুই আসবি বাবা? আসছি। মা বলল, আজ রুদ্রেশ বাড়িতে নেই, সবে বাজে 10টা। এখনো হাতে 5.5 ঘন্টা বাকি, এত তারা কিসের? যদি আমার চোখ ভুল না করে থাকে তবে এটুকু বলতে পারি, চুল ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাকে ঘাতক মুভির বিন্দু মাছির মতো লাগছে। আমি মাঠ থেকে চোখ ফেরাতে পারছি না। মা এবার মেসির পাশে গিয়ে শোল। মাসি, আর এবার বল। তুই তো জানিস আমার যে দিদির মেয়ের বিয়ে হলো, ওনার একটা ছেলে একটা মেয়ে। তবে এতদিন মুম্বাই ছিল, বিয়ের জন্য কলকাতায় এসেছে, আর ছেলেটা কলকাতাতে থাকে। এই ধরনের দৃশ্যের বয়সী উনাদের বিরাট বাড়ি, বেশ পয়সাওয়ালা বুঝলি। আমাকে তো বিয়ের অনুষ্ঠানের সব পোশাক ওনারাই দিয়েছেন। এবার আসি আসল ঘটনায়। আমি যে দিন গেলাম তখনও তেমন আপনিও এসে পৌঁছায়নি। দিদি তো খুব খুশি। ওর ছেলেটা মানে পিয়ুষ আমাকে দেখে আরও খুশি। ছেলেটার গড়ন ঠিক আমাদের দু দেশের মতো বুঝলি। তো ওখানে থাকতে গিয়ে একটা ব্যাপার খেয়াল করলাম। পিয়ুষ প্রায় সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করে। আমি অতটা গুরুত্বের সাথে দেখেন ব্যাপারটা। তো এভাবেই চলছিল। ঠিক ওই দিন সন্ধ্যা হতেই অন্য আত্মীয়রা আসতে শুরু করল। দিদির যা ছিল দুজন। তোকে কি বলব, দুটোই আগুন। মাসি বলল, কেন রে, আর বলিসনি? এসে দেখলাম তারা জন পুরুষকে নিয়ে কোথায় যে গেল। পরে জানতে পারি পিয়ুষের কাছ থেকে ওরা তখন সেবা। মাসি বলল, কি বলিস তুই? তবে আর বলছি কি, ওটা পরে বলব, এবার সব ঘটনা। বিয়ের দিন দিদি আমাকে নিজের সাজিয়ে দেয়। অনেকেই আমার সামনের দিকে আজ চোখে দেখছিল, এমনকি মহিলারাও আমার দিকে তাকাচ্ছিল। তো এক সময় আমি মানিয়ে নিলাম। হঠাৎ দিদি এসে বলল, বিনা, দেখ তো পিয়ুষ কোথায়, ওকে পেলে বলবি আমি ডাকছি। আমি পিয়ুষকে খুঁজতে লাগলাম সারা বাড়ি, কোথাও না পেয়ে গেলাম ছাদে। ওকে যে ডাকবো তখনই খেয়াল করলাম ও ফোনে কার সাথে কথা বলছে। আমি ভাবলাম কথা শেষ হলেই ডাক দেব, তাই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ শুনি ও বলছে, হ্যাঁ রে, খুব সুন্দর দেখতে। মার্ক এমন এক বোন হয়। আরে আজ 2 দিন ধরে তাকে ভেবে পানি ফেলেছি, দেখা যাক কি হয়। বাই। এটুকু শুনেই আমি বুঝে ফেললাম কার কথা বলছে। আমি এমন একটা ভাব করলাম যে এইমাত্র এসেছি, পিয়ুষ তাকে দিদি ডাকছে। পিয়ুষ কিছু না বলে আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। আমি একলা ছাদে দাঁড়িয়ে ওর কথাগুলো ভাবতে লাগলাম। মাসি কি? মা বলছি তো দাঁড়া একটু জল খেয়ে নিই। মা জল খেয়ে আবার বলতে শুরু করলো। আমি ভাবতে লাগলাম, তবে কি পিয়ুষ আমার সেবা করতে চায়? পাশাপাশি এও ভাবতে লাগলাম, স্বামী থাকে অনেক দূরে, বছরে কটা দিন আমার কপালে জোটে, তা ও সেটা আমার জন্য যথেষ্ট নয়। অনেকেই তো অনেক কিছু করে বেড়ায়, কেউ জানে না বলে তারা সতী নারী হিসেবে পরিচিত হয়। তাহলে আমাকে যদি কেউ কাছে চাইতো, আমি কেন সাড়া দেব না? আমার শরীরেরও তো একটা খিদে আছে। এটা চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিলাম যে পিয়ুষকে সেবা করব, যেই ভাবা সেই কাজ। ততক্ষণে আমার ভেতরে একটা অন্যমনস্ক জেগে উঠেছে। সেদিন পুরোটা সময় আমি পিয়ুষ স্কেচ করেছি, ওর সামনে দিয়ে দুলিয়ে হেঁটেছি, আর পরের দিনগুলোতে তো সামনে দেখিয়ে দেখিয়ে ওর অবস্থা খারাপ করে দিয়েছি। পরদিন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হব। দিদি কিছুতেই আমাকে একা ছাড়বে না, তাই বলল যে পিয়ুষ আমার সাথে যাবে। তো এটা শুনে আমি একটু মজা পেলাম। আমি বেশ সুন্দর একটা সাজ দিলাম। তো আমরা শেষ বিকেলে বের হলাম। বাস স্টপে গিয়ে পিয়ুষ টিকেট নীল, পরে বাসে উঠে দেখি একদম পেছনে দুজনের একটা সিট। আমি তো বুঝতে পেরেছি। আমি একটা দুষ্টু হাসি দিয়ে বললাম, কিরে, বেছে বেছে একেবারে পিছনের সিট নিজে। পিয়ুষ বলল, পেছনে নাকি ঝামেলা কম। আমি একটা হাসি দিয়ে জানালার পাশে বসলাম। আমাদের সামনে একজোড়া বুড়ো মহিলা আর বামে তাদের সাথে বুড়ো লোকটা ছিল। তো বাস ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে পাশের বুড়োটা ঘুমিয়ে পড়ল। আমি জানালা দিয়ে বাইরে দেখছিলাম, কিন্তু আর চোখে দেখি পিয়ুষ আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে গিয়েছে। ওর একটা হাত আমার ভাইয়ের কাছে। আমি একটু নড়াচড়ার ভান করে শাড়িটা একটু টেনে নিলাম। এখন আমার বাদিকে পুরোটাই দেখা যাচ্ছে। আমি আর চোখে তাকিয়ে দেখি পিয়ুষের ফুলে ফুলে উঠছে। হঠাৎ গাড়ির গতি কমে আসছিল। একটা পেট্রোল পাম্পে ঢুকছিল তেল নেওয়ার জন্য। আমি বাস থেকে নামলাম টয়লেটে যাব বলে, তখন সন্ধে প্রায়। মা বলতে লাগল, বাচ্চা পাম্পে থামতেই আমি বাস থেকে নেমে পাম্পের টয়লেটে গেলাম। কাজ শেষে করে যে বেরোবো তখনই আমার মাঝে দুষ্টুমি কাজ করল। আমি সামনের খুললাম, তারপর আমার হ্যান্ডব্যাগে রেখে দিলাম। মাসি বলল, কিন্তু কেন? মা বলল, আরে দেখানোর জন্য। এরপর আমি আবার ফিরে এলাম। বাসে সিটে বসার আগে শাড়িটা এমনভাবে গোছালাম যাতে করে দেখা যায়। আমি বসতেই দেখি ও দু চোখে গিয়েছে।
আমি না দেখার ভান করে বসে রইলাম। বাসটা ছাড়তেও আমার থাইয়ে একটা হাত তুলে দিল। আমি ওর দিকে তাকিয়ে একটু হাসতেই ও আরও উৎসাহিত হল। এভাবে প্রায় ২০ মিনিট সেবা নিলাম। আমি তো প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। হঠাৎ ও বলল, মাসি তৈরি হব, আমরা নাম। না মানে মাসি কথা বলো না তো, যা বলছি করো। আমাকেও জেন পেয়ে বসেছিল। আমি নিজেকে গুছিয়ে নামার প্রস্তুতি নিলাম। কোথায় নামছি, কেন নামছি কিছু জানি না। বাসটা একটা ছোট টাউনে এসে থামল। আমরা নেমে পড়লাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাব, আর বাস থেকে নামলাম ইবা কেন? ও বলে কিনা আমরা বাসের ভেতর যে টেস্ট ম্যাচ শুরু করেছিলাম সেটা তো দ্বিতীয় ফরম্যাট খেলতে নেমেছি। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে হেসে দিলাম। এবার আমরা বড় রাস্তা পার হয়ে একটা ছোট্ট রাস্তা ধরে এগোতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পর একটা রেল স্টেশন দেখতে পেলাম। স্টেশন তার উল্টো দিকে একটা পাঁচিল ঘেরা বাড়ি। পিয়ুষ একটু দূরে গিয়ে কাকে যেন ফোন করল, আর কিছুক্ষণের ভেতর একজন ৪০ বয়সের মহিলা দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে গেল। বাড়িটিতে আমরা ছাড়া আর কেউ নেই। আমি পিয়ুষকে বাড়িটা কার জিজ্ঞেস করতেই ও শুধু বলল, ও জেনে লাভ নেই। আমরা বিরাট একটা ঘরে ঢুকলাম, যার সাথে আজ বাথরুমও আছে। পিয়ুষ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তার আগে ওই মহিলাটিকে কি যেন বলল। এরপরও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এল। আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম। ও আমাকে রেখে কিছুক্ষণের জন্য বাইরে গেল, আর আমিও এই সময়টা কাজে লাগালাম। আমি হ্যান্ড ব্যাগ থেকে লিপস্টিক বের করে গা করে লাল লিপস্টিক আর চোখে একটু কাজল দিয়ে নিলাম। ঘরে একটা আয়না ছিল, ওটাতে দেখে নিজেকে বেশ সুন্দরী মনে হলো। তাও ভাবলাম কিছু একটা বাদ পড়েছে। আমি তখনই আমার বা খুলে একটা নাকছাবি বের করলাম। এই যে দেখছিস নাকছাবিটা, এটাই। ওটা নাকে লাগে আবার আয়নায় দাঁড়াতে নিজেকে আরও সুন্দরী মনে হলো। ঘড়িতে তখন রাত ৯টা। একটু পরেই দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলতেই ও আমার দিকে হা করে তাকিয়ে রইল। আমি কোমরে ২ হাত রেখে একটু বেঁকিয়ে বুকটা ফুলিয়ে দাঁড়াল। আমার ওকে বললাম, কি রে, ভিতরে আসবি না? কোনমতে ঘরে ঢুকল। আমি দরজাটা লাগিয়ে ওর দিকে ঘুরতেই দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি খুব অবাক হয়েছিলাম যে ছেলে বা সে এতক্ষণ ধরে কষ্ট করল, অথচ সে এখন বোকার মতো দাঁড়িয়ে আছে। আমি ওকে বিছানায় ধাক্কা দিয়ে বসিয়ে দেয়। পিয়ুষ আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি রে অমন করে কি দেখছিস? মাসি তুমি না অনেক বেশি সুন্দর। তাই নাকি? তা কবে থেকে? তুমি যেদিন আমাদের বাড়িতে এলে সেদিন থেকে তুমি আমার রানী হয়ে গেছ। তাছাড়া কি? তাছাড়া আজ তুমি যে শ্বাস দিয়েছে তাতে তোমাকে সুপার ডুপার লাগছে। তাই বুঝি? হ্যালো, তাই মাসি একটু দেখাও না। এত পাগল হচ্ছিস কেন? রাত পুরোটা বাকি, নাকি বাড়ি থেকে বের করে দেবে একদম? না কি যে বলো না। বের করবে কেন? না মানে অচেনা বাড়ি, ভালো কথায় টাকার বাইরে। এই মহিলাই বা কে? এটি ওই মহিলার বাড়ি। উনি আমার ছোট কাকিমার মাস্তুতো দিদি। আসলে এটা একটা সেবা নয় কি? হ্যাঁ গো হ্যাঁ, উনি এখানে এসব দালালি করেন। এই ঘরটা হচ্ছে বাড়ির সবচেয়ে এক্সক্লুসিভ। শেষ পর্যন্ত তুই আমাকে এখানে নিয়ে এলি। তার বাবা, তুমি এই আস্তানাটা চিনলে কি করে? বাড়ির ছোট কাকিমাকে নিয়ে এখানে কত এসেছি। মানে আর কি? কাকিমাকে এখানে এসে কত সেবা করেছি। তুই তোর কাকিমাকে? ও হ্যাঁ, শুধু ছোট কাকিমাকে নয়, মেজকা কিমকেও। এই ঘরে দুজনকে একসাথে দিয়েছি। ওই যে মাসি, তাকে দেখলে দুয়ার খুলল কেউ। এমনকি বিয়ের দিনগুলোতে যে কয়টা দিন কাকিমারা আমাদের বাড়িতে ছিল, প্রতিদিনই সেবা করেছি। ওরে দুষ্টু বলিস কি? দিদি টের পেলে কি হতো বলতো? কি আর হতো? কিছুই হতো না। দিদি জানলে তোর কেটে রেখে দিত। তাই নাকি? আরে আমার কেটে ফেললে আমার সত্যি মা কাকে দিয়ে সেবা নিত? মানে বুঝিনি। মানে হলো তোমার দিদি, মানে আমার মা কাছ থেকে সেবা নেয়। দিদি তো কে দিয়ে নেয়? মানে তুই তোর মাকে দিচ্ছিস? হ্যাঁ, মা তো আমায় সব শিখিয়েছে। কাকিমাদের ব্যবস্থা ও মা করে দিয়েছে। আর আজ যে তোমাকে নিয়ে এখানে এসেছি, এগুলোর ব্যবস্থা করে দিয়েছে। কাকিমার জানে যে আমি তোমাকে চাই। বিয়ের অনুষ্ঠানে ওরা তোমাকে দেখেছে। অবশ্য ওরা তোমায় দেখে হিংসায় মরে যাচ্ছিল। কেন রে কেন? আবার তোমার কাছে ওরা যে কিছুই না, আমি ভাবতেও পারছি না। দি দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। এটা বলে ওর মোবাইল হাতে কি যেন করছিল। তারপর আমার হাতে দিল। দেখলাম ভিডিওতে দিদি। আমি লজ্জায় দিদির দিকে তাকাতে পারছিলাম না। আমি পিয়ুষকে বললাম একটু বাইরে যেতে। ও বাইরে যেতেই আমি দিদির সাথে কথা বলা শুরু করলাম। দিদি, এটা কি করছো? কেন রে, খারাপ লাগছে? আমি তো সম্পূর্ণ থাকি রাতে। আজ পিয়ুষ নেই,
তাই ঢেকে রেখেছি। নইলে মাছি বসে এটো করে দেবে যে। হ্যাঁ রে, কেমন লাগছে? যাও, তুমি না একটা জিনিস নিজের ছেলেকে দিয়ে সে বানাও, বাড়ির সেবা নিতে হবে না। তাই বলে ছেলেকে দিয়ে দেখবি না মেয়েদের সেবা নেওয়া দরকার? সেটা কার তা দেখা দরকার কি? খিদে মিটলেই হলো, তা ছাড়া সুখে তো আছি। আজ থেকে তুই বুঝবি কি মজা। তুমি কবে ব্যবস্থা করলে বলতো? তুই যেদিন এল সেদিন থেকেই ও আমাকে বলেছিল, মা, মাসির সেবা করব, মাসিকে লাগবে, তুমি ব্যবস্থা করো, নইলে তোমাকে আমি চলব না। আমার একমাত্র ছেলে একটা আবদার করেছে, আর আমি তা রাখব না। তাছাড়াও যদি আমাকে সেবা দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো আরও বিপদ। তাই ওকে বলে দিলাম, যা যেভাবেই হোক ব্যবস্থা করব। কিন্তু বিয়ের ঝামেলায় তা আর হয়ে ওঠেনি। ওদিকে আমার যা দুইটা কথা একটু হেল্প করবে তা না। সারাদিন পিউসকে গিয়েছে। শেষমেশ ছোট সাথে কথা বলে ওর বোনের বাড়ি ঠিক করলাম। সত্যিই তুমি একটা জিনিস। আর তুই কি আমার ছেলেটাকে খাওয়ার জন্য সব বের করে করে হেঁটে বেড়াতিস? শুনলাম বাসে নাকি তোকে ফিট করে নিয়েছে। আস্ত জিনিস তুই, আর হবেই বা না কেন? আমারই তো বোন, আমাদের মারা ছিল কঠিন জিনিস। তোমার মুখে কিছুই আটকায় না, এখন আবার আমাদের মায়েদের কথা টেনে আনেন। তবে হ্যাঁ রে, তুই বাসের ভেতর নিয়ে এসে ভালোই করেছিস। কেন বলতো? যদিও আমার ধারণা ছিল তুই সেবা নিতে রাজি হবে। তা ও যদি রাজি না হই, তাহলে তোকে আমি ফোন করে বাড়িতে আনিয়ে জোরপূর্বক সে বানাতাম। দিদি, তুমি পার না, এমন কিছু নেই। হয়েছে হয়েছে, এবার আমার ছেলেটাকে নিয়ে কাজ শুরু করো দেখি। কাজ শেষ করে সেখান থেকে গেলাম। সকালের নাস্তা করে দুজন বেরিয়ে পড়লাম। স্টেশনে গিয়ে ট্রেনে উঠলাম। ও আগে একটা কামরা রিজার্ভ করে রেখেছিল। টিকিট চেক হয়ে যাওয়ার পরও দরজা লাগিয়ে আমাকে সেবা দিতে চাই, কিন্তু ট্রেনের ভেতর সাহস হচ্ছিল না বলে আমি ওকে দিইনি। আমাকে স্টেশনে নামিয়ে দিয়েও ফিরতি ট্রেনে চলে গেল। আমি আসার পথে প্যাকেট কিনে নিলাম। এই হলো আমার ঘটনা। মাসি বলল, বাবা তুমি পারলেও বটে। মা বলল, কেন তোর হিংসা হচ্ছে না কি রে? মাসি বলল, না, হিংসা হবে কেন, আমিও যে একটা পেয়ে গেছি রে। মা বলল, কি বলিস, কিভাবে? তখন মাসি বলল, তবে শোন, কাল খুকির ওখানে যাচ্ছি বুঝলি। ওরা নাকি একটু চেন্নাই যাবে, কিন্তু ওর দেবরকে দেখাশোনা করার কেউ নেই। ছেলেটার বয়স কত আর 22-23 হবে হয়তো। আমাকে কথা বলতে আমি বললাম আমি আসছি। তো কেউ দেখে গেলাম। আবার যতদিন তারা চেন্নাই থাকবে ততদিন তো দেবীর দেখাশোনা আমিই করব। খুকি তো মহা খুশি, আমিও খুশি, কারণ এই ফাঁকে আমিও ততদিন বেশ আয়েশ করে সেবা নেব। মা বলল, কি বলিস তুই? তোর ছেলেটাকে আনলি কবে? মাসি বলল, বারে গতবার ইশারা ইঙ্গিতে অনেক কিছুই বুঝিয়েছিলাম। আজ প্রায় কয়েকদিন হলো ভিডিও কলে বাগান দেখিয়েছি। এখন শুধু আসল কাজটাই বাকি। মা বলল, তলে তলে এতদূর। মাসি বলল, বারে আমাকে না জানিয়ে তুই দিতে পারলে আমি কেন পারবো না? শোন, তুই যেমন আমিও তেমন। মা বলল, আরে আমরা হলাম একজোড়া জিনিস। তাহলে তো আগামী কতদিন তোকে খুব মিস করব রে। কার সাথে হবে বলতো? কেন রে, তোর স্বামীকে বলো না, তোকে এসে দিয়ে যাক। আমার কি আর সেই কপাল আছে এত দূরে থাকে? আর আমার যে মাসে একবার সেবা নেওয়া সম্ভব না। মাসি বলল, কোনো চিন্তা করিস নে, অল্পটা দিনই তো, তারপর তো আমি ফিরে আসবেই। ততদিন না হয় নিজেকে ধরে রাখুন। মা বলল, তা না হয় রাখলাম, তা আজ কি করব বলতো? মাসি বলল, আজ একটু নতুন উপায় হবে। আমি একটা নতুন জিনিস পেয়েছি রে। মা বলল, কি জিনিস? মাসে একটা কৃত্রিম মেশিন বের করল। মা বলল, এটা কিভাবে ব্যবহার করে, কোথায় পেলি? মাসি বলল, এটা আমাকে খুকি দেওয়ার পাঠিয়েছে, আর এটা ব্যবহার করা একদম সোজা। মা বলল, বেশ ভালোই হবে, নিজেরাই নিজেদের সেবা দিব। কি বলিস? মাসি বলল, তা তো বটেই, তবে তাই বলে বসে থাকলে চলবে না, কিন্তু সেবা নেওয়ার সুযোগ তৈরি করতে হবে। এখন চল, আমরা একটু মজা করি। প্রায় 1 ঘন্টা পর মাসি বলল, খোকা কোথায় রে? মা বলল, ভোর রাতে ফিরবে দুজন। একসাথে বাথরুমে অর্থাৎ নিচে গেল। দুজনে ফ্রেশ হয়ে নিল। মা বাতি নিভিয়ে দিল। প্রায় 30 মিনিট পর আমি নেমে আমার ঘর দিয়ে বেরিয়ে মাকে ফোন করলাম যে আমি আসছি। গেট খুলতে আমি এমন একটা ভাব করলাম যে ঘুমে কাতর। মা গেট খুলে দিতে আমি সোজা আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। দেখি মা রান্না করছে। মা আমাকে দেখে একটা হাসি দিয়ে জিজ্ঞেস করল, কি খাব? আমার কেন জানি কিছু খেতে ইচ্ছে করছিল না। ভাবলাম একেবারে দুপুরে খেয়ে নেব। মাকে বলতে মা ও কিছু বলল না। মাসির কথা জিজ্ঞেস করতেই মা বলল, মাসি তার মেয়ের কাছে যাওয়ার জন্য সকালে বেরিয়ে গেছে।
এভাবে সাদামাটা ভাবে কেটে গেল পরের 4টা দিন। আমি এর মধ্যে প্রতিদিন রাতে মা আর মাসি রেকর্ড করা ভিডিওটা দেখে পানি ফেলতাম। তবে মাঝে বেশ কষ্টে আছে তা বোঝা যাচ্ছে। আগে মাসে থাকার সময়টা বেশ কেটে যেত, এখন আমার রাতগুলো ছটফট করতে করতে কেটে যায়। মাসি যাওয়া ঠিক 6 দিনের মাথায় এক রবিবারে মা বেশ ছোটাছুটি করতে লাগল। রান্নাবান্না নিয়ে সকাল হতে বেশ ব্যস্ত হয়ে পড়ল। আমি মাকে জিজ্ঞেস করলাম, এত আয়োজন কেন? মা জানাল, তার মাস্তুতো দিদি কদিন আগে যার মেয়ের বিয়েতে কলকাতা গেল উনি আসছেন। খবরটা শুনে আমার নিচে টনটন করে উঠল, কারণেই মাসে একটা জিনিস মনে হচ্ছে কিছু একটা হবে। আমি জিজ্ঞেস করলাম কখন আসবে? মা জানাল দুপুর 2টা নাগাদ চলে আসবে। আমি এরই মধ্যে স্নান সেরে নিলাম। মাও স্নান সেরে বেশ পরিপাটি হয়ে নিল। মাসি এল দুপুর 2টায়। আমাকে দেখে মাসি বেশ অবাক হল। বারবার মাকে বলতে লাগল, তোর ছেলেটা বেশ বড় হয়েছে। এটা বলার পরে দেখলাম মা ও মাসি দুজনেই মুচকি মুচকি হাসছে। যদিও আমি ব্যাপারটা ধরতে পারলাম না, তারপরও মাসির মুখে কথাটা শুনে বেশ লাগল। মাসির নাম গৌরী, দেখতে বেশ সুন্দর। খেয়ে মাছি আমার ঘরে এল আমার সাথে গল্প করতে। মাসিমাকে বলল একটু রেস্ট নিতে, সারাদিন অনেক কাজ করেছে বলে। মা ও কথা না বাড়িয়ে আমাদেরকে রেখে ঘরে গিয়ে শুয়ে পড়ল। মাছি দরজা লাগিয়ে আমার বিছানায় উঠে বসে আমার সাথে গল্প করতে লাগল। আমার লেখাপড়ার খবরাখবর নিল। আমিও টুকটাক কিছু জিজ্ঞেস করলাম। পিয়ুষে কথা জিজ্ঞেস করতেই মাসি জানো কি উসকে মুম্বাই পাঠানো হয়েছে? ও এখন থেকে নাকি ওখানে থাকবে? হঠাৎই মাসির প্রশ্ন। অন্যদিকে মোড নীল। মাসি বলল, কি রে রুদ্রেশ্বর, কোনো গার্লফ্রেন্ড আছে? আমি বললাম, কেন বলতো, লজ্জা পাচ্ছিস কেন? তুই বিনার সাথে এসব নিয়ে কথা বলিসনি? মার সাথে? হ্যাঁ, কেন মাকে সব বলা যায় না বুঝি? পিয়ুষ তো আমার সাথে এসব বিষয়ে খুবই ফ্রি। তোর মাকে কি তুই ভয় পাস নাকি? তা কিছুটা পায়। আমাকে ফ্র্যাঙ্কলি মনের কথা বলতে পারিস। ভয় পাওয়ার কিছু নেই। বলো না, তোর গার্লফ্রেন্ড আছে কি না? না, নেই। ও আচ্ছা, ভালো। কাউকে মনে মনে পছন্দ করিস নাকি? না, তেমন কোনো পছন্দ নেই। কি যে বলিস না, তোর মতো একটা সুপুরুষের গার্লফ্রেন্ড নেই? এটা কোনো কথা? কিভাবে কাটা দিনকাল? পিয়ুষ তো মেয়েদের সঙ্গে ছাড়া থাকতে পারে না। পিয়ুষে তো তোমার মতো একটা ফ্রেন্ডলি মা আছে, তাই ও এসব পারে। অবশ্য আমার মা যদি তোমার মতো হতো তবে আমিও পারতাম। তা কেমন মেয়ে তোর পছন্দ? এই ধরো, আমার চেয়ে বয়সে বড় মেয়েদেরকে আমার বেশি পছন্দ। তোদের বয়সী ছেলেদের এই এক সমস্যা, শুধু বড় মেয়েদের দিকে চোখ পড়ে তাদের। পিয়ুষেরও একই অবস্থা এখন দেখি তোর। কে জানে কখন হয়তো বলে বসবেন, মাসি তোমাকে আমার পছন্দ। হা হা, সে তো কবে থেকে আমি তোমাকে পছন্দ করি। বলিস কি? তা কবে থেকে আমাকে তোর পছন্দ? আমি একটু সাহস নিয়ে দুরু দুরু বুকে জুয়া খেলে ফেললাম। আমার মুখে যেদিন তোমার অসাধারণ গুণের কথা শুনলাম সেদিন থেকেই। তা কি সেই গুণটা শুনতে পারি কি? অবশ্যই পারো। আসলে আমার কাছে তোমার আর পুরুষের সম্পর্ক আর পুরুষের জন্য মাকে ফিট করে দেওয়ার কথা শুনে আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমার কথা শুনে মাসে একটা ধাক্কা খেলেও দ্রুত সামলে নিয়ে বলল, তোর যেখানে রাগ হওয়ার কথা সেখানে তুই আমার প্রেমে পড়লে কেন বলতো? বারে পৃথিবীতে জন্মা পড়ে ছেলেকে এভাবে ভালোবাসতে। তোমার এই গুণটাই আমাকে আকৃষ্ট করেছে। একটা প্রশ্ন করি? আমি জানি তুমি কি প্রশ্ন করবে। তোমাকে আমি একটা ভিডিও ফাইল দেব, আমার নিজের হাতে রেকর্ড করা। ওখানে তুমি উত্তর পেয়ে যাবে যে কিভাবে আমি এই ব্যাপারগুলো জানলাম। আমার আরেকটা প্রশ্ন ছিল রে। বলো না। তুই কি বিনাকে মানে তোর মাকে? বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? তোমার বক্তব্যটা কি শুনি? আমি মনে করি তোদের দুজনের মধ্যে সম্পর্কটা হওয়া উচিত। এতে দোষের কিছু নেই। আমি সহ আমাদের গ্রুপের প্রায় 10 জন নারী তাদের ছেলের সাথে এরকম সম্পর্কে জড়িয়েছি এবং সুখে আছে। আমি আর প্রিয় অংশ বেশ আছি। তাছাড়া তোমার পক্ষে তোর বাবাকে সারা দিন কাটানো বেশ কষ্টকর। তোর নিজের ব্যাপারটা দেখছি। তুই বিয়ে করতে আরও প্রায় 5-6 বছর, এতদিন কিভাবে থাকবি? উত্তর আর বিনার মধ্যে যদি ব্যাপারটা ঘটে তবে তুই অনেক শান্তিতে থাকতে পারবি। তোর বিয়ের সময় আসতে আসতে তোর মা ও বেশ ঠান্ডা হয়ে আসবে। তাছাড়া তারা একে অপরকে খুব গভীরভাবে ভালোবাসতে পারি। সবচেয়ে বড় কথা হলো এটা খুবই নিরাপদ। জানাজানি হবার ভয় নেই। এতে বুঝেছিস আমি কি বললাম? আমি সবই বুঝলাম, কিন্তু মাকে একথা বলা আমার পক্ষে সম্ভব নয়। মাসি, দূর বোকা, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। আমি এমনভাবে সব সাজাব যে বিনা নিজে তোর কাছে ধরা দেবে। তুই শুধু একটা কাজ করবি। আমি কি সেটা? মাসি, আগামী 4 দিনের মধ্যে আমি সব গুছিয়ে ফেলব।
তুই এই 4 দিনে আমার সাথে রোজ যোগাযোগ রাখবি, তবেই হবে। আমি বললাম, আর কিছু না মাসি। না, আর কিছুই না, মাত্র 4 দিন। এর মধ্যে তোর মা যা খুশি করুক, তুই বাধা দিবি না বা কোনো প্রশ্ন করবি না। শুধু রেগুলার ইমেলটা চেক করবি, ব্যাস এইটুকুই তোর কাজ। আমি সফল হব আমরা। মাসি বলল, এ আমার সামনে ছুঁয়ে বলছি, সফল অবশ্যই হব। যদি সফল হই তবে আমাকে কি দিবি? আমি যা তুমি চাও তাই। মাসি একটা রহস্যের হাসি হেসে, মনে থাকে যেন, আর ব্যাপারটা যেন কেউ না জানে। যাই, তোমার সাথে কথা বলেনি। আমাকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। আমি, মাসি আজ থেকে যাও না। মাসি, আরে বাবা, একটা কাজে এসেছি বলে এদিকটাতে আসা, নইলে আসাই হতো না। আমি, এসেছ ভালোই হয়েছে। মাসি একটা হাসি দিয়ে উঠে মা ঘরে গেল। মার ঘর থেকে বেরোল প্রায় 1 ঘন্টা পরে। তারপর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যাবার আগে আমার দিকে ফিরে বলল, দেরি করিস না যেন। কথাটা কাকে বলল বোঝা গেল না, কিন্তু আমরা দুজনই মাসের দিকে চেয়ে মাথা নাড়লাম। মাসি চলে যেতে আমার মাথায় বনবন করে একটা কথাই ঘুরতে লাগল, কি হবে 4 দিন পর, কিভাবে হবে পরদিন সকালের কথা। আমি ঘুম থেকে উঠে দেখি মা বেশ গোছগাছ হয়ে আছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছে? মা বলল, বাবু শোন, আমি এক সাধু বাবার কাছে যাব। একটা মানত ছিল, সেটা পূরণ করতে ওখানে গিয়ে একটা পুজো দেব। আমি তোর জন্য সকাল আর দুপুরের খাবার তৈরি করে রেখেছি, কষ্ট করে খেয়ে নিস, আমি সন্ধে নাগাদ ফিরব। আমি মাকে কোনো প্রশ্ন না করে শুধু বললাম, ঠিক আছে যাও, কোনো চিন্তা করো না। মা বেরিয়ে গেল সাথে সাথে। পর মুহূর্তেই আমি বুঝলাম, নিশ্চয়ই এটা গতকালকে মাসের তৈরি করা প্ল্যান এর একটা অংশ। যাই হোক, আমি খেয়ে দিয়ে পুরো দিনটা কোনো মতে কাটালাম। রাত প্রায় 8টার দিকে মা বাড়িতে আসেন। মাকে বেশ হাসি খুশি লাগছিল। আমি মাকে জিজ্ঞেস করলাম, সব ঠিকঠাক মতো হয়েছে কিনা। মা হাসি মুখে, জানো যে সব ঠিক আছে। রাতে খাওয়া দাওয়া করে যখন শুয়ে পড়লাম, তখন একটা মেল পেলাম মাসির কাছ থেকে। মেলটা ছিল এরকম, অডিও শোনার পর আমাকে মেসেজ দিয়ে জানাবে আমি ফাইলটা ডাউনলোড করে বাতি নিভিয়ে অডিও শুনতে লাগলাম। এটা ছিল মার সাথে মাসির ফোনালাপ। তাদের মধ্যে কথাগুলো ছিল এরকম, মা, হ্যালো দিদি, কেমন আছো? মাসি, ভালো, কি করছিস? মা, এই তো স্নান করেই তোমাকে ফোন দিলাম। মাসি, এইমাত্র বাড়ি ফিরলি? মা, হ্যাঁ গো দিদি, কিছুক্ষণ হলো এসেছি, তোমার সাথে কথা বলছি। মাসি, বাবু বাড়ি নেই? মা, না গো, একটু বাইরে গেছে। মাসি, তা কি হলো, ওখানে গিয়ে শুনি। মা, আর সেটা বলার জন্যই তো তোমাকে ফোন করা, যার কাছে পাঠিয়েছি উনি মানুষ নন, দেবতা। বাবা, আজ যা দেখলাম, নারীরা উনাকে এত মান্য করে, না দেখলে জানতাম না। মাসি, দেখলি তো, তুই তো যেতে চাস নিতা, এবার বোঝ। তা কি হলো বলো না। মা, বলছি বাবা, বলছি, প্রথমে উনার আশ্রমে গিয়ে পড়ছে, মন্দিরে পুজো দিয়ে বাবার খাস কামরার কাছে গেলাম। সেখানে একজন নারীর সব দেখভাল করছিলেন। উনি আমাকে আর আমার সাথে আরও 4 জনকে একটা আলাদা ঘরে নিয়ে গেলেন। আমাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, আমরা নতুন এসেছি বলে আমাদেরকে উনি কিছু শিখিয়ে পড়িয়ে দেবেন, যাতে কোনো বেয়াদবি না হয়। আমি নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না। উনাকে বলেই ফেললাম, দিদি, আপনি কি করে বুঝলেন ওখানকার 9 জনের ভেতর আমরা নতুন এসেছি? উনি একটু হেসে বললেন, আপনাদের পোশাক দেখেই আমরা সবাই একটু কৌতূহলী হতে। উনি ব্যাপারটা খুলে বললেন, আসলে বাবার সামনে সবসময় 2 টুকরো কাপড় পরে যেতে হয়, এর বেশি না। তাই আমি আপনাদেরকে ব্যাপারটা বলতে এসেছি। আপনারা যারা যারা পরে আছেন সেগুলো নামিয়ে ফেলুন, আর গায়ে যে কোনো 2টা কাপড় রাখুন, কোনো লজ্জা পাবেন না। কাপড়গুলো পাশের বক্সগুলোতে রেখে দিন, এখানে চুরির ভয় নেই।